ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। স্বাগত আপনাদের দুজনকেই আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা দেখে নিই আজকের দিনের উল্লেখযোগ্য যে সংবাদগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর দর্শক, শুরুতেই জানিয়ে দিই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। শিগগিরই চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হবে, বিএনপি প্রতিনিধি দলকে স্বরাষ্ট্রমন্ত্রী। পুরান ঢাকায় আজও মিলল আবাসিক ভবনে 20টি অবৈধ কারখানা, উচ্ছেদ অভিযান নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ। ডাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাস জুড়ে ভোটের হাওয়া, টাকা ছড়াচ্ছে ছাত্রলীগ, দাবি ছাত্র দলের, অপপ্রচার বলছে ছাত্রলীগ। খালেদা জিয়াকে শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর তিনি একথা জানান। মঙ্গলবার বেলা 2:30টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিএনপি প্রতিনিধি দল। 6 সদস্যের এই দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশটি বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। আদালতের নির্ধারিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে সব ধরনের চিকিৎসা সুবিধা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা প্রয়োজনে তাকে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে আমরা পাঠিয়ে দেব, শীঘ্রই পাঠাবো। আমরা আইজি প্রিজনকে আমরা বলে দিব যে মানে যেই রকমভাবে বোর্ড বলেছে ঠিক সেই রকমভাবেই তাকে যেন বঙ্গবন্ধু হাসপাতালে পাঠানো হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবসের আলোচনায় অংশ নিয়ে ডাকসু নির্বাচন এবং গ্যাসের দাম বাড়ানো নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। জয় পরাজয় বড় কথা নয়, ছাত্র দলের অস্তিত্ব সেখানে প্রমাণ করার জন্য এটার খুব প্রয়োজন ছিল। এই সরকার তাদের দুর্নীতিকে ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক যে ব্যয় সেটা জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে। গ্যাসের দাম বাড়ানো যাবে না, যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে অবশ্যই জনগণ তা প্রতিরোধ করবে। বিএনপির রাজনীতি ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশ জুড়ে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার আবাসিক ভবন থেকে কেমিক্যাল ও দাহ্য পদার্থ সরাতে পঞ্চম দিনের অভিযানেও 20টি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্স। এছাড়া অভিযানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে। এদিকে সরিয়ে নেয়ার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানোকে অমানবিক বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার চকবাজার, আরমানিটোলা সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায় টাস্ক ফোর্স। ডিএসসি গঠিত এই টাস্ক ফোর্স বিভিন্ন আবাসিক ভবনে অভিযান চালিয়ে প্রায় 20টি অবৈধ কারখানা খুঁজে পায়। কিছু কিছু কারখানাতে আমরা পেয়েছি হচ্ছে গ্র্যানুয়েলস, প্লাস্টিকের গ্র্যানুয়েলস পেয়েছি, তারপরে প্লাস্টিকের যে প্যাকেট করে প্যাকেট সেটার কারখানা পেয়েছি। ওই সমস্ত কারখানাতে আমরা বন্ধ করে দিয়েছি। যদি কোনো ব্যক্তি সরকারি আদেশ না মানেন বা নিয়ম নীতি না মানেন তাহলে আমরা কিন্তু কঠোর হস্তে এটা ব্যবস্থা নেব, কারণ আমরা কোনোভাবেই চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। অভিযানে যেসব আবাসিক ভবনে অবৈধ কারখানা পাওয়া গেছে তার ইউটিলিটি সেবা বন্ধ করে দেয়া হয়। ব্যবসায়ীদের দাবি, কেমিক্যালের নামে প্লাস্টিক ও পলিথিন কারখানা উচ্ছেদ করা হচ্ছে। বিকল্প ব্যবস্থা ছাড়াই এমন অভিযানকে অমানবিক বলছেন ব্যবসায়ীরা। আমাদের জানা মতে আমাদের এই ফ্যাক্টরির কারণে এই বিল্ডিং কোনো ঝুঁকিপূর্ণ নাই। কারখানাতে হেরাইয়া কোনো সময় দিল না, ফুট করে কেটে দিয়ে গেল লাইনটা। 2 থেকে 2.5 লক্ষ লোক আমরা কর্মজীবী করি এবং এই 2-2.5 লক্ষ ফ্যামিলি চলে। অতএব আমাদের সরকারের একটা জায়গা থেকে আমরা ওখানে যাবো।
টাস্কফোর্স বলছে আবাসিক ভবনে এসব কারখানা থাকার অনুমোদন নেই। সময় দেওয়া হয়েছে, এটা পুরান কথা। গত মাসের 24 তারিখে তাদের বলা হয়েছে এবং যেদিন আগুন লেগেছে তারপরে থেকে মাইকিং হচ্ছে। এর বেশি আর কি সময় বলে? সমস্যা তো তাদের। চলতি মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। আরও সামনে অভিযান চলবে। ইতিমধ্যে অনেকে অ্যাওয়ারনেস হয়েছে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে জুড়ে বইছে ভোটের হাওয়া। প্রচার প্রচারণায় মুখর সব দিক। ছাত্রলীগ ভোট পেতে ক্যাম্পাসে টাকা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। তবে ছাত্রলীগ এটাকে নিছক গুজব আর অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। এদিকে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় মোট ভোটার 43,255। নির্বাচনের বাকি 5 দিন, ক্যাম্পাস জুড়ে ভোটের হাওয়া বইছে। মঙ্গলবার প্রচারণার অংশ হিসেবে প্রগতিশীল ছাত্রজোট টিএসসি থেকে র্যালি বের করে জানানো হয় প্রচারণায় কোনো বাধা নেই। আমরা গতকাল পুরো ক্যাম্পাস প্রচারণা চালিয়েছি। গতকাল রাত্রে আমরা জোরলক হলে গিয়েছিলাম, এফরোমানে গিয়েছি, এসএম হলে গিয়েছি, জসিমউদ্দিন হলে গিয়েছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা ছাত্রদের কাছে এই দাবি নিয়েই যাচ্ছি যে আপনারা 29 বছর পর ভোট দিতে আসবেন। আমরা ভোট পাই আর না পাই সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা চাই ছাত্ররা তাদের ভোটাধিকার ফিরে পান। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে প্রচারণা শুরু করে ছাত্রদল। অভিযোগ, ভোটের জন্য ক্যাম্পাসে টাকা বিলাচ্ছে ছাত্রলীগ। লাইব্রেরির মধ্যে পৌঁছাচ্ছে, ক্লাসরুমে গিয়ে প্রচারণা চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে একটি বড় অঙ্কের টাকা দেওয়ার যে বিষয়, এই বিষয়টিও আমাদের মাঝে ইতিমধ্যে অনেকেই বলেছেন। আঞ্চলিক সংগঠনগুলোকে তারা প্যাট্রোনাইজ করছে বিভিন্ন মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের হলে হলে প্রচারণা চালাচ্ছে ছাত্রলীগ। ছাত্রদলের সব অভিযোগকে উড়িয়ে দিয়েছে সংগঠনটি। ছোট ভাইরা আসলে যে কোনো প্রয়োজনে আমরা 500-1000 সাধ্য মতো এটা খেলা হোক, এটা পিকনিক হোক, এটা অনুষ্ঠান হোক, এটা আমরা ভালোবেসে অনুরোধের অগ্রতা দিয়ে থাকি। ক্যাম্পাসের ট্রেডিশন এটার সঙ্গে এটার সঙ্গে সম্পর্ক নেই। বাট সুনির্দিষ্ট আর্থিক লেনদেনে কোনো অভিযোগ যদি কেউ দেখাতে পারে আমাদের কাছে আপনারা উপস্থাপন করতে পারেন। এমন কোনো অভিযোগ আমাদের জানা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে কোনো বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাস এখন ডাকসু নির্বাচনের প্রচারণায় এবং প্রার্থীদের পদচারণায়, তাদের ভোট প্রার্থনায় মুখরিত। কোনো অভিযোগ আমরা এই দীর্ঘ সময়েও পাচ্ছি না। পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব এবং প্রচারণায় নির্বাচনে বাধা দিবে সেটা আমাদের আচরণ বিধির পরিপন্থী। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ এর চিকিৎসক আবু নাসের রিজভী। আর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসলে বাইপাস সার্জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডক্টর রিজভী ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থান করছেন। স্থানীয় সময় বেলা 12:30টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণ করে এসব তথ্য জানান। সোমবার বাংলাদেশ সময় রাত 8:30টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া হয় ওবায়দুল কাদেরকে। রাতেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন ঢাকা ও সিঙ্গাপুরে অবস্থানকারী আওয়ামী লীগ নেতারা। এছাড়া আহসান গ্রুপের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসানও ওবায়দুল কাদেরের খোঁজ নিতে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগের থেকে ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী, আপনারা সবাই দোয়া করবেন। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। এই সংবাদগুলো নিয়ে আলোচনা করব আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে আমার অতিথিদের সাথে। শুরুতেই কথা বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্কফোর্স যে অভিযান চালাচ্ছে পুরান ঢাকায়, এই বিষয়ে আপনাদের একটু মন্তব্য জানতে চাই যে কেমন মনে হচ্ছে এই অভিযান। আজকে কিন্তু ৫ম দিনের মতো অভিযান চলেছে। জনাব আবু সাইদ খান। এখান থেকে রাসায়নিক কারখানা এবং গুদাম সরিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই, তবে নেওয়ার একটা পদ্ধতিটা ঠিক করা দরকার যে কখন কোনটা নেওয়া হবে। আর একটা হচ্ছে যে এগুলোকে তুলে দিয়ে অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময় অভিযানে সমস্ত অপসারণ করার পরে আবার সেগুলো বসে গেছে। অতএব অপসারণই শেষ কথা নয়, এখানে অপসারণের পর যাতে সেখানে আর বসতে না পারে। আর একটা হচ্ছে কতগুলো জায়গা বেঁধে দেওয়া দরকার, যে রাসায়নিক বলতে তো অনেক রকম ক্যাটাগরি রয়েছে।
অর্থাৎ কোনটা এই মুহূর্তে সরিয়ে নেওয়া উচিত এবং কোনটা উচিত নয়, এটা নিয়ে বোধহয় একটা বিতর্ক রয়েছে। তো এই আমার মনে হয় বিষয়গুলো নিয়ে স্পষ্ট হবার জন্য আমরা সংযুক্ত করার আমার চেষ্টা মনে হয় করছি। এটা একটু স্পষ্ট হওয়া দরকার বলে আমি মনে করি। জি, আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, তার কাছ থেকে বিষয়গুলো স্পষ্ট হবে, তাকে আমরা টেলিফোনে সংযুক্ত করার চেষ্টা করছি। জনাব শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছ থেকেও একটু এই অভিযান সম্পর্কে। এই যে ধরেন এই অভিযানটা চালানোটা তো অত্যন্ত জরুরি ছিল, বিশেষ করে এই যে অগ্নিকাণ্ডের ঘটনার পরে। আর আপনি জানেন যে গত কয়েক বছর ধরে এই পুরান ঢাকা থেকে এই কেমিক্যাল কারখানাগুলো সরানোর জন্য নানা রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সরকারও সিদ্ধান্ত গ্রহণ করেছে, নানা সিদ্ধান্ত হয়েছে, বাস্তবায়িত হয়নি। তো এবারে এই অগ্নিকাণ্ডের পরে সরকার একটু কঠিন অবস্থানে গেছে। এখন এই কঠিন অবস্থানের ফলে আমার ধারণা যে মেজরিটি মানুষ খুশি হবে এটাতে, যে তারা যে মৃত্যুকূপে বসবাস করছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত বলতে যে অবৈধভাবে যারা এই ব্যবসাটা শুরু করেছে বা এরকম আবাসিক এলাকায় কেমিক্যালের ব্যবসা করছে, কেমিক্যাল কারখানা, প্লাস্টিক কারখানা, যেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি নির্বাপন ব্যবস্থা কোনো কিছুই নাই, তারা হয়তো সাময়িক মনক্ষুণ্ণ হবে। তবে হ্যাঁ, কিন্তু তারাও আবার সেই মৃত্যুকূপে কিন্তু তারাও থাকছে। জনাব শফিউল আলম ভূঁইয়া, আমি একটু সংযুক্ত করে নিই, আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ। এই অভিযানের নেতৃত্বে আছেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আসলে আপনার কাছ থেকে এটি জানতে চাই, যেটি সিনিয়র সাংবাদিক আবু সাইদ খানও বলছিলেন, যে আসলে কি বিষয়ে আপনারা যে নোটিশটা দিয়েছেন গত 24 তারিখে, আপনারা সুনির্দিষ্ট কি বলেছেন? কারণ ব্যবসায়ীরা বলছেন যে রাসায়নিক সরানোর নোটিশ ছিল, প্লাস্টিক কারখানা বা পলিথিনের কারখানা সরানোর নোটিশ তাদের কাছে ছিল না। ধন্যবাদ। আপনারা হয়তো জেনেছেন গত 20 তারিখ দিবাগত রাতে চকবাজারে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই প্রেক্ষিতে 71 জন মানুষ প্রাণ হারায়। এর পরে মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকা থেকে সমস্ত গোডাউন, কেমিক্যাল এবং বা ঝুঁকিপূর্ণ গোডাউন সরানোর বিষয়ে একটা নির্দেশনা প্রদান করেন। সেই প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকন গত 25শে ফেব্রুয়ারি বিভিন্ন সেবা সংস্থার প্রধানদের নিয়ে একটা সমন্বয় সভা করেন এবং সেই সভায় সিদ্ধান্ত হয় যে টাস্কফোর্সের মাধ্যমে এখানে অভিযান পরিচালনা করা হবে এবং সেদিনই বলা হয় 28শে ফেব্রুয়ারি থেকে 1 মাস ব্যাপী 1 এপ্রিল পর্যন্ত এই অপারেশন চলবে। সেই প্রেক্ষিতে আমি টাস্কফোর্স টিম 2 এর প্রধান হিসাবে বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত আমার টিমকে নিয়ে 28 তারিখ থেকে এই অভিযান শুরু করেছি। জি, তাহলে আপনি বলছেন যে কেমিক্যাল এবং ঝুঁকিপূর্ণ গোডাউন সরানোর জন্য নোটিশ ছিল। এখন কোনগুলো ঝুঁকিপূর্ণ, কোনগুলো ঝুঁকিপূর্ণ না, এটি কিভাবে চিহ্নিত করছেন? মানে এটি কি তাৎক্ষণিক চিহ্নিত করছেন নাকি আগেই যেগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোকে নোটিশ দিয়েছেন? আমাদের সঙ্গে আমি আগে বলেছি, আমাদের এই টিমে বিস্ফোরক অধিদপ্তরের বিস্ফোরক এক্সপার্ট, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ওয়াসা, ডিপিডিসি, তিতাস গ্যাস, বিভিন্ন এবং ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাই আছেন। আমরা বিভিন্ন কারখানায় যাচ্ছি, গোডাউনে যাচ্ছি, আমরা দেখতেছি এখানে কেমিক্যাল, প্লাস্টিক বা অন্যান্য ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থ আছে কিনা। তারা যখন শনাক্ত করছে সেই প্রেক্ষিতে আমরা মালিককে অথবা মালিকের অ্যাবসেন্সে যে কেয়ারটেকার তাদেরকে বলেছি যে এগুলি ঝুঁকিপূর্ণ এবং সেই প্রেক্ষিতেই আমরা ইউটিলিটি সার্ভিস কার্ড দেওয়া করছি এবং তাদেরকে এই অ্যাডভাইসও দিচ্ছি যদি তারা এটা অপসারণ করে এবং আমাদের জানায়, আমরা পুনরায় তাদের সেই ইউটিলিটি সার্ভিস পুনঃস্থাপিত করব। অপসারণ করার কথা বলছেন আপনারা, এই অপসারণ করে তারা কোথায় যাবে? মানে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ আপনারা দিচ্ছেন বলে আমরা জানি, কোথায় নেবে আসলে তারা? ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন শিল্প মন্ত্রণালয় থেকে 2টা জায়গা তাদের দেওয়া হয়েছে অস্থায়ীভাবে, একটা উজালা ম্যাচ ফ্যাক্টরি শ্যামপুর এবং আর একটা টঙ্গীতে, এবং তাদেরকে বলা হয়েছে আপাতত অস্থায়ীভাবে তারা সেখানে এই জিনিসগুলি সরাবে। কিন্তু যেখানে আপনারা যে দুটি জায়গার কথা বলছেন, টঙ্গীর যেখানে বলছেন বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের জমিতে নেবার কথা, কিন্তু সেখানে 400 পরিবার বসবাস করছে এখনো, এবং আরেকটি জায়গায় সেখানে ট্রাক স্ট্যান্ড আছে, সেখানে আসলে তারা সেখানে নিলে তো সেখানেও আরেক রকম ঝুঁকি থাকবে।
এই বিষয়টা আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষ শিল্প মন্ত্রণালয় তারা এই বিষয়টা দেখতেছে। আমাদের যেটা টাস্কফোর্সের কার্যপরিধি, আমরা শুধু এখান থেকে ঝুঁকি, মানুষের জীবনে যেন ঝুঁকি পুনরায় না আসে সেই ব্যবস্থার জন্যই আমাদের এই টাস্কফোর্সের অভিযান। তার মানে আসলে পুরান ঢাকার ঝুঁকিটা যেন না আসে, কিন্তু ঝুঁকিটা তো অন্য কোথাও যাবেই। রাসায়নিক, দাহ্য পদার্থ ইতোমধ্যে যারা সরিয়ে নিয়েছেন, তারা কোথায় সরিয়ে নিয়েছেন সেই খোঁজটি কি আপনারা রাখছেন? এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন আমার মনে হয় তারাই ভালো জবাব দিতে পারবেন। জি, তার কারা সংশ্লিষ্ট আছেন, কারা? টাস্কফোর্স তো এখানে অপসারণ করছেন, তো তারা কোথায় নিয়ে যাবে? তো সেটা না হলে অপসারণ কিভাবে করা হবে? মানে তাহলে এক জায়গার পুঞ্জীভূত ঝুঁকিগুলো এখন সারা ঢাকা শহরে বা বিভিন্ন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ছে নাকি? না না, আপনাকে আমি তো বললাম, আমি যে দুইটা জায়গা শিল্প মন্ত্রণালয় চিহ্নিত করেছে আমি উল্লেখ করেছি, টঙ্গীতে এবং শ্যামপুরে। আপাতত তারা সেখানে টেম্পোরারি শেড করে তাদের জন্য জায়গা দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনারা হয়তো জেনেছেন যে এটা কেরানীগঞ্জে একটা কেমিক্যাল পল্লী গঠন করা, সেখানে স্থায়ীভাবে তাদের। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো বললেন আপনাদের সাথে যে টাস্কফোর্স যে অভিযান পরিচালনা করছে সেখানে বিভিন্ন দলের সদস্যরা আছে, তো আপনারা সেই দল থেকে কি এই দুইটা জায়গা ভিজিট করেছেন কিনা? কারণ যেটা শারমিন বলছিলেন যে ওই টঙ্গীতেও 400 পরিবার বসবাস করে, তো যদি বসবাস করে থাকে সেই ধরনের জায়গা নির্ধারণ করা কতটা যুক্তিযুক্ত হয়েছে? আপনাদের টিমের কেউ কি সেটা সরজমিনে পর্যবেক্ষণ করেছেন? না, আমাদের টিমের আমরা পর্যবেক্ষণ করি নাই। আচ্ছা আচ্ছা, এটা শিল্প মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে। তার মানে আবারও কি একটা সমন্বয়হীনতার জায়গা আশঙ্কা থাকেই কিনা আপনার কি মনে হয় ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ? আমার মনে হয় না। সরকার সদিচ্ছা, এবার আপনারা হয়তো জেনেছেন যে 2010 সালে এর ঘটনা ঘটেছে, তারপর এবার 9 বছর পরে আর একটা পুনরাবৃত্তি হলো। আমার মনে হয় না যে এরকম সমন্বয়হীনতা আছে, সবাই এই বিষয়ে কাজ করছে। এই বিষয়টিতে আপনাদের মতামত আমি জানবো, তবে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আমি যেটা বলি যে সরকারের সদিচ্ছার আমরা প্রশংসা করি যে এই জিনিসগুলো পুরনো ঢাকা থেকে সরানো দরকার, কিন্তু এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে নতুন করে কোনো ধরনের ঝুঁকি তৈরি না হয়। তো টঙ্গীতে যদি 400 পরিবার বসবাস করে থাকে, সেইখানে ঝুঁকি হচ্ছে কিনা সেই সংখ্যাটাই আমাদের সামনে আসছে। জি, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, আর একটা প্রশ্ন একটু করতে চাই, যেটি নিয়ে ইতিমধ্যে আমাদের স্টুডিওর আলোচনায় আশঙ্কা হচ্ছিল যে তাদেরকে সরিয়ে দেবার পরে আবার পুনরায় তারা কারখানার বা তাদের যে কার্যক্রম, ঝুঁকিপূর্ণ কার্যক্রম, সেটি আবার সেই তৎপরতা শুরু করে। 1 মাস পর্যন্ত আপনারা এই অভিযান চালাবেন, তারপরেও কি নজরদারি থাকবে কিনা? হ্যাঁ, এরপরেও নজরদারি থাকবে। আমি আজ 5ম দিনের অভিযানে আমার যেটা মনে হয়েছে, 3টা কারখানায় আজকে গিয়ে যেটা দেখলাম, মালিক সব প্রণোদিত হয়ে সরিয়ে ফেলেছে এবং তাদের মধ্যে একটা সচেতনতা অলরেডি ডেভেলপ করেছে। জি, আমি এই প্রশ্নটি আপনার কাছে আসলে করছিলাম, এই যে সব প্রণোদিত হয়ে সরিয়ে ফেলেছেন, আপনাদের নোটিশের প্রেক্ষিতেই তো সরিয়েছেন, কোথায় সরিয়েছেন সেই খোঁজটি কি আপনারা নিয়েছেন? হ্যাঁ, তারা বলেছে তারা যে জায়গাগুলি দিয়েছে সরকার, শিল্প মন্ত্রণালয়, সেখানেই তারা সরাচ্ছে, আমাদেরকে এটা জানি। আচ্ছা, তার মানে এই সেই ট্রাক স্ট্যান্ড এবং 400 পরিবারের যে জায়গায় টঙ্গীতে, সেসব জায়গায় সরাচ্ছেন যদি আপনার কথা অনুসারে হয়। তার মানে আপনারা নজরদারি রাখবেন 1 মাস পরেও, সেটিই কি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ? জি জি, ধন্যবাদ। নজরদারি থাকবে। আমার মনে হয় সামনের দিনে আমরা আরো ভালো কিছু দেখতে পাবো। আমাদের সবার সদিচ্ছা আছে, আমরা সবাই চাই ঝুঁকিপূর্ণভাবে ঢাকা, পুরান ঢাকা বসবাসের উপযোগী হোক, মানুষগুলি শান্তিতে বসবাস করতে পারে। নিশ্চয়ই, আমরা শুধু পুরান ঢাকা না, পুরো দেশেই আমাদের সব কোথাওই যেন ঝুঁকিটা না চলে যায়, সেই আশাবাদী ব্যক্ত করতে চাই। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। যেই প্রশ্নটাই আসলে এখানে হচ্ছে যে অপসারণ এবং পুনর্বাসন, এটা যুক্ত ব্যাপার, অর্থাৎ অপসারণের পরে পুনর্বাসিত হচ্ছে কিনা, তা নাহলে তো ঘুরে ফিরে আসবে। আর একটা হচ্ছে যে এখানে নজরদারি রাখা হলো যে অপসারণ এখানে ফিরে আসছে কিনা, কিন্তু তারা কোথায় নিয়ে যাচ্ছে, এখানে যদি নজরদারি না থাকে তাহলে কি হবে? তো এ হতে পারে যে তারা আসলে লুকিয়ে ফেলছেন কিংবা চোখে ধুলো দিচ্ছেন, এরকম হতে পারে। তো এই ব্যাপারগুলোকে একটা সমন্বিত সুষম ব্যবস্থা থাকা দরকার। আর আমার কাছে এটা খুব বোধগম্য না যে টাস্কফোর্স কেবলমাত্র সরিয়ে নিচ্ছে, কিন্তু তারা কোথায় নিচ্ছে, সরিয়ে কোথায় দিচ্ছে, এইটা সম্পর্কে তাদের ধারণা থাকবে না। এর জন্য আর একটা
বডি কাজ শিল্প করবে, মন্ত্রণালয়ের বলছেন। হ্যাঁ কাজ করবে, এবং এই দুটোর মধ্যে তাহলে সমন্বয়হীনতা তাহলে কি দাঁড়াবে। আর একটা হচ্ছে যে এখানে একটা জিনিস কিন্তু আমাদের বিবেচনায় রাখা দরকার, যে এতদিন যে অপসারিত হয় নাই, এ দায়টা কেবলমাত্র ব্যবসায়ীদের না, এখানে সংশ্লিষ্ট যারাই এখানে আজকে যারা একে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তারা এই টাস্কফোর্স যে দায়িত্বটা পালন করছে, এই দায়িত্বে এতদিন, নিমতলির ঘটনা কতদিন আগে, তারপরে এই কয়েক বছর তারা এই দায়িত্ব থেকে কেন বিরত ছিলেন। অতএব আমরা কি করে আশাবাদী হব যে তারা এই দায়িত্ব তাদের পালন অব্যাহত রাখবেন, এটা কি করে আশাবাদী হব? এই জন্য আমার মনে হয় একটা সমন্বিত কার্যক্রম দরকার, অস্থায়ীভাবে যেখানে নেওয়া হবে সেখানে এক ধরনের অবকাঠামো দরকার। শফিউল আলম ভূঁইয়া, এই সমন্বয়হীনতার কারণে অভিযানটা ভেস্তে যেতে পারে, এরকম কোনো আশঙ্কা কি দেখেন? না, যেমন ধরেন এটাকে যেটা হয়, আমি যেটা বুঝতে পারছি কথা শুনে, যে এটা এক ধরনের ব্যুরোক্রেটিক ব্যাপার, যে কমিটির দায়িত্ব কতটুকু, তার কর্মপরিধি কতটুকু, তার বাইরে কেউ যেতে চাচ্ছেন না। ধরেন টাস্কফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ওখান থেকে সরিয়ে দিবে। শিল্প মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে, তারা জায়গা ঠিক করে দিয়েছে, কিন্তু এই যে জায়গাটা ঠিক করে দিল, সেই জায়গাটা যথোপযুক্ত কিনা সেটা নিশ্চয়ই শিল্প মন্ত্রণালয় একটা যাচাই বাছাই করার কথা, সেটা টাস্কফোর্সেরও সেই ব্যাপারে তথ্য থাকবার কথা। তারপরে হচ্ছে যে এগুলো সরিয়ে আমি সেটা বলছি তো, যে থাকবার কথা। আরেকটা হচ্ছে যে এই যে সরিয়ে ওখানে নিচ্ছে কিনা, তো এইটা বোঝার উপায় হচ্ছে যে এদেরকে মনিটর করা। এখন অনেক সময় ধরেন এই টাস্কফোর্সের পক্ষে হয়তো পুরোটা মনিটর করা সম্ভব হবে না, এক্ষেত্রে আপনার নাগরিকদের সচেতনতাটা গুরুত্বপূর্ণ। যে এত বড় বড় গোডাউন খালি করে এই যে কেমিক্যালগুলো যে নিয়ে যাচ্ছে, কোনো এক জায়গায় লুকিয়ে রাখতে গেলে সেটা কিন্তু মানুষের নজরে আসবে, এবং প্রত্যেক এলাকায় মানুষকে সচেতন থাকতে হবে যে এই ধরনের কোনো জিনিস সেখানে যাচ্ছে কিনা। তবে যে দুইটা জায়গায় নেওয়া হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে এটা এই যে সাময়িকভাবে যে নেওয়া হচ্ছে, সেই সাময়িকটা কতদিনের, তারপরে সরকার একটা জায়গা নির্ধারণ করছে কেরানীগঞ্জে, সেখানে হয়তো সেগুলো যাবে, এর মধ্যে কি পরিমাণ সময় ব্যয় হবে। এবং যে প্রশ্নের উত্তর আমরা চাচ্ছিলাম, যে ওইখানেও তো 400 পরিবার আছে, ট্রাক স্ট্যান্ড আছে আপনি বলছিলেন, তো সেগুলোর ব্যাপারে আমরা কোনো বিবেচনায় নিয়েছি কিনা। কারণ হচ্ছে যে সবকিছুই দেখেন লক্ষ্য করে সবকিছু শেষমেশ গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপরই বর্তায়। উনি নির্দেশ দিয়েছেন বলে এখন ওনারা তৎপর হয়েছেন, এগুলো কিন্তু ওনাদের কিন্তু এখন আবার নতুন করে কি নির্দেশ দিতে হবে যে সমন্বয়টাও করতে হবে, এই নতুন করে নিশ্চয়ই নির্দেশনাটাও আসতে হবে। এই যে ট্রাক স্ট্যান্ড, এটা সরানো কিন্তু চারটিখানি কথা নয়। আমরা তো এখানে তেজগাঁতে ট্রাক স্ট্যান্ড সরানোর ঘটনা দেখেছি, আনিসুল হক, হ্যাঁ, সেটা একেবারে রীতিমতো যুদ্ধ করে তাকে সরাতে হয়েছে। অতএব ওই ট্রাক স্ট্যান্ড তারা সরাতে পেরেছে কিনা, তারপর আবার সেখানে যাচ্ছে, হ্যাঁ, আর ওই 400 পরিবারকে কোথায় নেওয়া হচ্ছে সেটাও তো আমাদেরকে বলতে হবে, যে 400 পরিবার কোথায় যাচ্ছে। আমরা আশা করব সেই কথাই, যে ঝুঁকিটা যেন সব জায়গায় ছড়িয়ে না যায়, এই সমন্বয়ের জায়গাটিতেও নজর দেবেন কর্তৃপক্ষ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে অন্য প্রসঙ্গ নিয়ে ফিরছি, থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে কথা বলতে চাই আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কথা বলতে, এবং তারা বলছেন, মানে প্রতিনিধি দল বেরিয়ে তারা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছেন, ইতিবাচক আশ্বস্ত হয়েছেন তারা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শুনছিলাম যে খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যা যা করার সেটা করা হবে, এবং সব প্রয়োজনে তাকে বিএসএমএমইউতেও নেওয়া হবে। আসলে এটি তো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই, প্রতিনিধি দল দেখা করে বিশেষ কি হলো? না, সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে প্রতিনিধি দল কেন যেতে হবে, তার আগেই তো সরকার তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবেন, সেটাই তো প্রত্যাশিত, এবং সেটাই তো স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে মেডিকেল বোর্ডের যা সিদ্ধান্ত সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এখন ব্যবস্থা নেওয়া হবে, এটা তো হয়। এখন একটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন দেশের সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, তো তার চিকিৎসার ব্যাপারে সর্বাত্মক এবং সর্বোচ্চ ব্যবস্থাটা করা দরকার। আর একটা হচ্ছে যে শুধু তাই না, কারাবন্দিত যারা, তাদের চিকিৎসার ব্যাপার তো রাষ্ট্রকেই দায় নিতে হবে, রাষ্ট্রকেই সে দায়িত্বটা নিতে হবে, এবং খালেদা জিয়ার ক্ষেত্রে তো বটে, এমনকি সব বন্দির ক্ষেত্রেই বটে। তো এখন তার চিকিৎসার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা উচিত যেটা যেন তার দল এবং জনগণ স্যাটিসফাইড হয়, জনগণ যাতে মনে করে না যে তার চিকিৎসা পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না, কিন্তু এক ধরনের ধারণা তৈরি হচ্ছে যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা যা করা উচিত ছিল তার দল বলছে সেগুলো করা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে আরো উদ্যোগী হবেন, এবং তার দল তো শুরু থেকে অনেক দাবি ছিল ইউনাইটেডেই নিতে হবে, এছাড়া আর কোথাও খালেদা জিয়া চিকিৎসা করাবেন না। শেষ পর্যন্ত তো সে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে এখানে তো এসছে। অতএব আমার মনে হয় এখানে যাতে পর্যাপ্ত করা, এবং প্রয়োজন হলে তো খালেদা জিয়া
তো চিকিৎসার জন্য যদি উনি বাইরে যেতে চান তো সেই ব্যবস্থাও তো রাষ্ট্র করতে পারে এবং সেই সুযোগটাও থাকা উচিত বলে বর্তমানে আমি অসুস্থ মনে ওবায়দুল করি। কাদের তিনিও বলেছিলেন যে প্রয়োজনে এটি করা হবে, কিন্তু শফিউল আলম ভূঁইয়া সেখানেই না, আমি সাইদ ভাইয়ের সাথে একটা জায়গায় একটু দ্বিমত পোষণ করি যে বিএনপি তো তার দল কিন্তু খালেদা জিয়ার অসুস্থতাটা নিয়েও কিন্তু এক ধরনের রাজনীতি করার চেষ্টা করেছে এবং তারা কিন্তু বারবার করে এটা উপস্থাপন করার চেষ্টা করছে তার চিকিৎসা যথাযথভাবে হচ্ছে না। তো এটা বিএনপির পক্ষ থেকে তো অভিযোগ থাকবেই। রিয়ালিটিতে কি? রিয়ালিটিতে হচ্ছে যে যখন একজন কারাবন্দী থাকেন, কারাবন্দী ব্যক্তির চিকিৎসার ব্যাপারে কারা মেডিকেল বোর্ড যেটা থাকে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। তো সেটাই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আজকে এখন প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল কেন গেলেন, আপনার প্রশ্ন ছিল এটা। গেলেন হচ্ছে এটাও কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার। কেন ব্যাপার? কারণ হচ্ছে যে দলের নেতারা একটা কিছু করছেন, তাদের সুপ্রিম লিডারের জন্য একটা কিছু করছেন, এটা কর্মীদেরকে দেখানো এবং জনগণের সামনে এটা হাজির করা। কারণ খালেদা জিয়ার কারাবন্দিত্ব, অসুস্থতা, হয়তো উনি অসুস্থ, বয়স হয়েছে, কিছু অসুস্থতা থাকবে, সেটার জন্য উনি রেগুলার চেক আপে থাকবেন, সরকার হয়তো ব্যবস্থা করবে। আবার পাশাপাশি এইটাকে রাজনীতির উপজীব্য করাও একটা উদ্দেশ্য। তো এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে হ্যাঁ, খালেদা জিয়া যদি সত্যিকারের অসুস্থ হয়ে থাকেন, অসুস্থ হয়ে থাকলে তার চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষের সব ধরনের ব্যবস্থা নেওয়া উচিত এবং সেই কারণে সেই উপলক্ষে মেডিকেল বোর্ড যা যা বলবে সেটাই করা উচিত। এখন মেডিকেল বোর্ড যদি বলে যে তাকে এই মুহূর্তে বঙ্গবন্ধুতে নেওয়া দরকার, ইভেন অন্য কোথাও নেওয়া দরকার, সেই ব্যাপারে আমি মনে করি যে সরকারও হয়তো এই বিষয়টি কিন্তু গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি অসুস্থ, তার চিকিৎসার জন্য ব্যক্তিগত চিকিৎসকের অধীনে তার চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু তখনও আদালত বলেছেন যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী একজন কারাবন্দীর কি ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা করবার সুযোগ আছে কিনা সেই বিষয়টাও কিন্তু আপনাকে আইনের দৃষ্টিতে দেখতে হবে এবং আদালত তাই বলেছেন। আদালত কিন্তু সেটাই বলেছেন যে হাইকোর্টের যে নির্দেশনা ছিল সেটি অনুযায়ী মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী হবে। সেটাই তো আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বললেন। না, এখানে একটা ব্যাপার আছে যে এর আগে আমরা যেগুলো দেখেছি, আমরা 11 সময় আমরা দেখেছি যে অনেক নেতাই তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন, যেমন ল্যাবএইডে জলিল সাহেব ল্যাবএইডে চিকিৎসা গ্রহণ করেছেন। তো এই দৃষ্টান্ত তো আমাদের দেশে আছে। অতএব যদি কেউ মনে করেন যে তার নিজস্ব ডাক্তার রয়েছে এবং যারা তার ব্যাপারে অভিজ্ঞ, তো তাদেরকে ইনক্লুডেড করতে কোনো আপত্তি নাই। এমনকি মেডিকেল বোর্ডও বোধহয় এর আগে এমনই করে তার ব্যক্তিগত চিকিৎসককে অন্তর্ভুক্ত করেছিলেন, তাদের টিমে অন্তর্ভুক্ত করেছিলেন। আমার মনে হয় সেটাও করা উচিত। এইসব ব্যাপারে আমার মনে হয় যিনি অর্থাৎ ভুক্তভোগী, যিনি রোগীর ইচ্ছাটাকে একটু গুরুত্ব দেওয়াটা ভিতর দিয়ে আমার মনে হয় আইনের কোনো বরখলাপ হয় বলে আমি মনে করি না। অতএব সেই ব্যাপারে সর্বোচ্চ এবং যাতে প্রতিভাত হয় যে তার কাছে, খালেদা জিয়ার কাছে প্রতিভাত হয় যে তিনি যথেষ্ট তার গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার চিকিৎসার জন্য যা যা করার সেটা করা হচ্ছে। আমার মনে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ চিকিৎসা তো এক ধরনের স্যাটিসফ্যাকশনের ব্যাপার, মানে এক ধরনের তুষ্ট হওয়ার ব্যাপার। কারাবন্দীরা মানে সাধারণ একজন কারাবন্দী চান, তাহলে কি এই সুযোগ সুবিধাটা তারা পেতে পারেন? সাধারণ এবং পান কিনা আসলে পান না, সাধারণ অসাধারণ করার তো সুযোগ নাই। কারাবন্দী যেই চিকিৎসা চাইবেন তাকে সেই আইন মাফিক যেতে হবে। না, একটু পার্থক্য তো আছেই। যেমন এখানে হলো কি যে সমস্ত কারাবন্দীকে কিন্তু কারাগারে একইভাবে ট্রিট করে না, কাউকে ডিভিশন দেওয়া হয়, ক্লাসিফিকেশনের ব্যাপার আছে। এবং বাংলাদেশের বাস্তবতায় যে সেখানে সবার জন্য তো সমান চিকিৎসার সুযোগটা অবর্ত নয়। আরেকটা হচ্ছে দেশের একজন বিরোধী দলীয় নেতা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তার ব্যাপারটাকেও বিশেষ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে কোনো অনিয়ম বলে দেখি না, আমি অনিয়ম মনে করি না। দেখা যাক শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। আসলে কি মানে বিশেষ গুরুত্ব দিয়ে তো দেখতেই হবে এবং সেটা আইনের মধ্যে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে যে কোনো ধরনের চিকিৎসকদের পরামর্শ যতটুকু প্রয়োজনীয়। আমি একটু আরেকটা প্রসঙ্গে যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবে, মানে এই স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করবার আগে প্রেস ক্লাবে একটি আলোচনা অনুষ্ঠানে বলেছেন ডাকসু নির্বাচনের প্রসঙ্গে যে ছাত্রদল ডাকসু নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, এটিতে তিনি খুশি। জয় পরাজয় বড় কথা নয়, ছাত্রদলের অস্তিত্ব প্রমাণ করার জন্য এটা খুব প্রয়োজন ছিল। এটাকে কেন্দ্র করে ছাত্রদল সামনের দিকে এগিয়ে যাবে। আমি একটু কোট করলাম। এটি হচ্ছে ডাকসু নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। অংশ নেওয়াতে খুশি, জয় পরাজয় ব্যাপার না। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন বা সামনে যে নির্বাচনগুলো আসছে, উপজেলা নির্বাচন, সেখানে আবার বিএনপি অংশগ্রহণ করছে না। এক ধরনের মানে কথার মধ্যে এক ধরনের
সংঘর্ষ আছে কিনা? না, বিএনপির তো বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্তহীনতা তো রয়ে গেছে, যে তারা একদিকে বলছেন যে তারা মানে সংসদের ভিতরে বাইরে আন্দোলন করবেন, এর আগে বলেছেন, তারপরে তো তারা সেই জায়গা থেকে কিংবা নির্বাচনকে প্রক্রিয়াকে তারা অগ্রাহ্য করে তো তারা আন্দোলন গড়ে তুলতে পারছে না। হ্যাঁ, হতে পারে, আমি এর আগেও বলেছি, যেমন এরশাদ আমলে 3 জোট সেখানে সিদ্ধান্ত নিয়েছিল আন্ডার ইরশাদ নো ইলেকশন, কোন ইলেকশনে যাবে না, রাজপথে সংগ্রাম ছিল, কিন্তু বিএনপি তো সেই সংগ্রাম রচনা করতে পারছে না। তো সেই ক্ষেত্রে বিএনপির জন্য করণীয় হবে যে নির্বাচন এই সুযোগটাকে গ্রহণ করা। এবং আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন যথার্থই বলেছেন, এবং আমার মনে হয় আজকের বাস্তবতা স্থানীয় সরকারগুলোতেও বিএনপি এবং অন্যান্য দলের অংশগ্রহণ করা উচিত, এবং সেখানে নির্বাচনে যদি কোনো অনিয়ম থাকে সেগুলো নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা আবার সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে। শফিউল আলম ভাইয়া, আপনার কি মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে একরকম সবই? যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে অবশ্যই, যেহেতু ছাত্রদল বিএনপির এক ধরনের সহযোগী সংগঠন, যদি অঙ্গ সংগঠনও বলি তাতেও ভুল হবে না, কারণ জিয়াউর রহমান সাহেবই আইন করে ছাত্র সংগঠনগুলোকে মূল দলের সাথে সম্পৃক্ত করার জন্য বাধ্য করেছিলেন। তো এই যে ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করছে, এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, আপনার মনে থাকতে পারে যে জোট আমলে 2001 থেকে 2006 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা অপ্রীতিকর সংস্কৃতি গড়ে উঠেছিল। সেটা হচ্ছে কি, যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন সকলকে বের করে দিত, বিরোধী দলের সকলকে হল থেকে বিতাড়িত করত। তো সেই জায়গা থেকে কিন্তু বর্তমান আমলে বেরিয়ে আসা গেছে। এই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন ছাত্রদল মধুর ক্যান্টিনে যাচ্ছে, ক্যাম্পাসে যাচ্ছে, এটা স্বাভাবিক বিষয়। এটা নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু তার আগের সময়টা তো পরিস্থিতি, তার আগের সময়টা তারাও অনেক সময় আসে, এবং নির্বাচনের পর এটা থাকবে কিনা, হ্যাঁ নির্বাচনের পরে থাকবে। যদি এটা যে সব সময় ধরেন প্রশাসনের কারণে হয় না বা অন্য কোনো কারণে হয় না, তাদের নিজেদেরও ইচ্ছা থাকতে হবে। এবং দেখেন যে এখন একটা সহাবস্থান আছে, তারা মধুর ক্যান্টিনে প্রচারণা করছে, সর্ব জায়গায় তাদের প্রচারণা করছে, ইভেন হলগুলোতেও তারা যাচ্ছে। এই যে অনেকদিন পরে একটা সহাবস্থানের পরিবেশ ফিরে এসেছে, এবং আমরা আশা করি যে 11 মার্চ সুন্দরভাবে একটা নির্বাচন সম্পন্ন হবে, এবং সেটার জন্য সকলকে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া থেকে শুরু করে সকল ধরনের ছাত্র সুলভ এবং নাগরিক দায়িত্ব পালন করতে হবে। তাহলেই হয়তো বা একটা সুন্দর ডাকসু নির্বাচন করা সম্ভব, এবং আমরা বিশ্বাস করি যে এটা হয়তো হবে। নিশ্চয়ই। আর আজকে আমি সেই সঙ্গে এক লাইন খালি যোগ করি যে ফলাফল সবারই মেনে নেওয়া উচিত, এবং সঙ্গে সঙ্গে নির্বাচনের ফলাফলও যেন প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ না হয় এই বিষয়টিও কি কতটুকু মানে একবারে বলে ফেলা যায়? কারণ বিএনপির পক্ষ থেকে তো এটি ইতিমধ্যেই বলা হয়েছে যে এই সরকারের অনুগত বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটি নিয়ে আশঙ্কা রয়েছে। মানে শুরুতেই এটি তো বলা হয়েছে বিএনপির থেকে থাক, কিন্তু সাধারণ ছেলে মেয়েদের কাছে যেন এটা প্রতিবাদ না হয় সেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সব ছাত্রদের যেমন এখানে এটা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই এই কারণে যে এই নির্বাচনটা শিক্ষকরা পরিচালনা করবেন, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে না। ধরেন এই যে শিক্ষকদের, কর্মচারীদের, কর্মকর্তাদের যত ধরনের নির্বাচন হয় সেই নির্বাচনগুলো করছি যে সরকারের অনুগত বিশ্ববিদ্যালয় প্রশাসন, না সরকারের অনুগত বিশ্ববিদ্যালয়। এখন আপনি যদি বিতর্ক তৈরি করতে চান তাহলে কি বিএনপির সময়ে যে প্রশাসন ছিল সেটা কি অনুগত ছিল? অনুগত ছিল না, হ্যাঁ। তাহলে তার আগে যে প্রশাসন ছিল সরকারের বাইরে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন না। এখন আপনাকে লক্ষ্য করতে হবে যে নির্বাচনী প্রক্রিয়াটা যেভাবে হচ্ছে, নির্বাচনের দিন শিক্ষার্থীরা স্বাধীনভাবে ভোট দিতে পারছে কিনা, তাদের ভোট যথাযথভাবে গণনা হচ্ছে কিনা, এবং ভোট দান প্রক্রিয়া, ভোট গ্রহণ প্রক্রিয়া সবকিছু স্বচ্ছতার সাথে সম্পন্ন হচ্ছে কিনা। তারপরে আমি একটা লাইন বলি তার আগে, যে আমাদেরকে অনেককে বিস্মিত করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানে একটা ব্যাপক সংখ্যক প্রার্থী তারা হয়েছে, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নেই। তো সেখানে মনে হয় যে এই যে দীর্ঘদিনের যে বন্ধাত্ব, এটা তারই প্রতিফলন বলে আমার মনে হয়। হ্যাঁ, এটা হতে পারে, কারণ ব্যাপক সংখ্যক কি, ধরেন আমাদের 18টা হল, 18টা হলে হয়তো কোনো হলে 1-2 জন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। তো সেইখানে কারণ হচ্ছে যেহেতু 28 বছর নির্বাচন হয় না, সাধারণ শিক্ষার্থীরা এই ব্যাপারে অবগতই না। কারণ হচ্ছে আর ডাকসুর যে কনস্টিটিউশন অনুসারে কিন্তু দলীয়ভাবে নির্বাচনে সম্পৃক্ত হওয়ার বা নির্বাচন করার সুযোগ নাই। প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটরা ইলেকশন করে,
ট্রেডিশন হচ্ছে যে হ্যাঁ ছাত্র সংগঠনগুলো প্যানেল দেয়, সেটা অনানুষ্ঠানিক এবং আইনগত দিক থেকে সিদ্ধ না, কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল। এবং এবারে একটা আরেকটা বৈশিষ্ট্য, আমরা যদি শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা বলি তাহলে একটা নেগেটিভ বিষয় চলে আসে সামনে। সবচেয়ে পজিটিভ বিষয় যেটা, এবারে ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনে আমার ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত সংখ্যক প্রার্থী ক্যান্ডিডেট হয়নি। ডাকসুতে অসংখ্য প্রার্থী, স্বতন্ত্র দল 11 মার্চের নির্বাচনের দিকে আমরা নিশ্চয়ই দৃষ্টি রাখবো এবং এটা নিয়ে আরো কথা হবে। একটা বিরতিতে যেতে হবে আমাকে, বিরতির পরে ফিরছি, অনলাইনের খবরগুলো জানাবো, থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, অনলাইনের খবরগুলো দেখে নেই। প্রথম আলোর প্রথম খবরটি, আচরণবিধি ভেঙে ব্যাখ্যা দিচ্ছেন যে যার মতো। ডাকসু নির্বাচন প্রসঙ্গে একটি খবর, গ্যাসের দাম বাড়ালে জনগণ প্রতিহত করবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এক আলোচনা সভায় প্রেস ক্লাবে তিনি এই কথা বলেছেন। এই বিষয়টি নিয়ে একটু বিশেষভাবে জানতে চাই, কারণ দীর্ঘ অনেক দিন পর আসলে নির্বাচনের বাইরে কোনো একটা বিষয়ে জনগণের ইস্যুতে কথা বলতে মনে হয় শুনলাম আবু সাইদ খান। না, জনগণকে নিয়ে তারা প্রতিহত করলে সেটি হলো যৌক্তিক, কারণ রাজনৈতিক দল তো জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে, জনগণ আপনা আপনি করে না, এখানে রাজনৈতিক নেতৃত্ব দরকার। অতএব জনগণকে নিয়ে, জনগণের সমস্যা নিয়ে রাজনৈতিক দলও লড়াই করবে, এটা আমরা প্রত্যাশা করি। শফিউল আলম ভাইয়া, মানে বিশেষত দেখেন কিনা অনেকদিন পর এরকম বক্তব্যে? না, যেমন এই বক্তব্যটাও কিন্তু ফাঁকি আছে। ফাঁকি হচ্ছে যে উনি বলছেন জনগণ প্রতিহত করবে, তো উনি হয়তো বলতে পারতেন জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব, মানে ওনারাও হয়তো যে রাজনৈতিক দল হিসেবে। তবে গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে সরকারের এটা ভেবে দেখতে হবে যে কোন জায়গায় গ্যাসের দামটা বাড়বে। এটা কি বাসাবাড়িতে আমরা যে গ্যাস ব্যবহার করি সেটার দাম বাড়বে, না শিল্প কারখানায় বা বিদ্যুৎ কেন্দ্রে যে গ্যাস যাবে সেটার দাম বাড়বে, এবং যদি বাড়াতে হয় কেন বাড়াতে হবে, এবং সেই বাড়ালে পরে কতটুকু বাড়াতে হবে, সমস্ত বিষয়গুলো বিচার বিবেচনায় নিয়েই। কারণ সরকার কিন্তু ভর্তুকি দেয় গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের দামের ক্ষেত্রে, যে আমরা যেই টাকায় গ্যাস পাই, হ্যাঁ প্রত্যেকটা জিনিসের দামই আপনার প্রতি বছর বাড়বে, কিন্তু সেই বাড়াটা জনগণের জন্য সহনীয় মাত্রায় হতে হবে। এখানে একটা সমস্যা হচ্ছে যে গণশুনানির আগেই বেড়ে যায়, তাহলে আর গণশুনানির দরকার নেই। গণশুনানিতে এই দলগুলো যায় না, বিএনপি শুধু বাম দলগুলোকে আমরা যেতে দেখি, কিন্তু বিএনপি যারা বলে কিন্তু তারা কখনোই গণশুনানিতে যায় না, এটি একটি খবর। আর বিডি নিউজ দেখছি আমরা, ময়ূরপঙ্খী ফের উঠছে 7ই মার্চ। দুদকের সরল বিশ্বাসে জাহালম কাণ্ড, মানে দুদক নিজেকে নির্দোষ দাবি করছে, যে সরল বিশ্বাসে আসলে এই বিষয়টি হয়েছে, যে 3 বছর জাহালম সালেকের পরিবর্তে। যোগ্যতার প্রশ্ন, সরল বিশ্বাসে যদি এই ধরনের একটা অপকর্ম হয়ে যায়, এই ধরনের একটা বড় ধরনের ভুল হয়ে যায়, জাহালমকে যদি 12 বছর জেল খাটতে হয়, তাহলে এই সরল বিশ্বাসকে আমরা কি বলবো? যোগ্যতার মূল্য জাহালমের কাছে কি? নিশ্চয়ই 3 বছর। কারণ হচ্ছে যে একটা প্রতিষ্ঠান, দুদক তো কারো বাড়ির বৈঠকখানা নয়, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ব্যক্তিও নয়। তো সেই প্রতিষ্ঠান একটা কাজ করবে, বিচার বিবেচনা পরীক্ষা নিরীক্ষা করবে না? তবে এখান থেকে দুদক কেন, সকলেরই শিক্ষা গ্রহণ করার আছে, যে বিনা অপরাধে একজনকে এরকম কারাগারে প্রেরণ করা এবং আজকের মতো শেষ করতে হবে। দেখা যাক এটি নিয়ে কি হয় শেষ পর্যন্ত, সেই দিকেও আমরা নিশ্চয়ই দৃষ্টি রাখবো। ধন্যবাদ আপনাদের দুজনকে, দর্শক ধন্যবাদ আপনাদেরকেও সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি সংবাদ সম্প্রসারণ থেকে।